আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই যে সিভিল প্রশাসন কি সেনাবাহিনীর দখলে? বাংলাদেশে কি নীরব সেনা শাসন চলছে? গত পরশুর ঘটনার প্রেক্ষিতে আমি গত 2 দিন যাবতই ভাবছি এ বিষয়ে কোনো আলাপ করিনি, আলাপ করা হয়নি, কিন্তু আলাপটা করা প্রয়োজন। আপনাদের মনেও কি জিজ্ঞাসা আছে কিনা যে বাংলাদেশে কি ইতিমধ্যে নীরব সেনা শাসন চলছে কিনা? বিশেষ করে আপনি যদি খেয়াল করেন যে গত পরশু ডিসি সম্মেলনে যোগদান করেছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা শামসুল সাহেব, তাদের যে কথাগুলো, তাদের যে বক্তব্যগুলো, তাতে বাংলাদেশে কি নীরব সেনা শাসন চলছে কিনা এই প্রশ্নটা আসাটা কিন্তু অমূলক নয়। কিংবা বাংলাদেশকে আসলে পাকিস্তান মডেলের শাসন চলছে? আমি সেই দিনই সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছি, কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে আসা হয়নি এই বিষয়টি নিয়ে। সেনাবাহিনী পাকিস্তানে কিভাবে কাজ করে? পাকিস্তানে কিন্তু আসলে নেপথ্যে সেনা শাসন, সেনাবাহিনী কলকাঠি নাড়ে। বাংলাদেশও কি সেই মডেলে চলে গেল কিনা এটি মনে হয় ভাববার প্রশ্ন, বা চলে গেছে। আমাদের অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে চলেই গেছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেদিনের ডিসি সম্মেলনে বলেছিলেন, দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি। সামরিক ও অসামরিক বাহিনী একসাথে কাজ করলে যে কোনো কঠিন কাজও সফলভাবে সম্পন্ন করা সম্ভব। এই নির্বাচন তার প্রমাণ। এত বড় মিথ্যাচার, দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি। ব্যক্তি মানুষ হিসেবে আমি কি বলবো আমি জানি না। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়েন, ইত্যাদি অনেক কিছু তার সম্পর্কে শোনা যায়, কিন্তু তিনি যে এত বড় একটা মিথ্যাচার করলেন ভোটের আগের দিন 12 ফেব্রুয়ারি, ভোটটা তো এমনি প্রহসনের ভোট, কারণ বাংলাদেশের 60 বা এই মুহূর্তে হয়তো 70% মানুষ সেই দলটার, আওয়ামী লীগের সমর্থক, সেই দলের অনুসারীদের বাদ দিয়ে নির্বাচন হলো। এবং বাংলাদেশের মানুষ আপনারা দেখলেন যে নির্বাচনের আগের রাত নয়, আগের দিন থেকেই ব্যালট বক্স বানানোর একটা চেহারা আপনারা দেখলেন। সেই জায়গায় এত ধার্মিক মানুষ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডাহা মিথ্যা কথা বলছেন যে ইতিহাস বলতে তিনি কি বোঝাতে চাইছেন? 55 বছরের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আর হয়নি? আমরা কি বাংলাদেশের মানুষ ছিলাম না এই 55 বছরে? আমরা কি চাঁদ থেকে উড়ে এসে এই 12 ফেব্রুয়ারির নির্বাচন কি দেখলাম? আমরাও তো প্রত্যক্ষদর্শী। যাই হোক, এটি একটি ডাহা মিথ্যাচার। এবং তিনি একটি কথা বলেছেন যে একসাথে সামরিক অসামরিক বাহিনী একসাথে কাজ করলে যে কোনো কাজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব। একই সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা কি বলছেন? তিনি বলছেন দেশের সাথে সিভিল প্রশাসনের সাথে সেনাবাহিনী কাজ করার কথা তিনি বলেছেন, একসাথে কাজ করবে বা এমনটা। এবং আপনারা জানেন যে সেনাবাহিনী এখনো পর্যন্ত মাঠে আছে। সেনাবাহিনী কিন্তু মাঠে থাকার কথা নয়। পরশুদিনের এই আলাপ সালাপের পরে গতকালকে সচিবালয় আইন শৃঙ্খলা রক্ষা কোর কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরশুর এই আলাপগুলোর পরে ব্যাপক সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে দেশব্যাপী। এই সমালোচনা থেকে গতকাল আবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে জুন থেকে, সম্ভবত 6 জুন থেকে সেনাবাহিনী ধীরে ধীরে পর্যায়ক্রমে উঠে যাবে। আপনারা জানেন যে সেনাবাহিনী এখনো পর্যন্ত সেই 19 জুলাই 2024 সেনাবাহিনী সিভিল প্রশাসনকে সহযোগিতা করবার জন্য মাঠে নেমেছিল, এবং সেনাবাহিনী মাঠে নামার মাত্র কয়েকদিনের মধ্যে, 15 দিনের মধ্যে সেই সরকারটির পতন ঘটেছে, আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। সেনাবাহিনী সেই সরকারকে সুরক্ষা দেয়নি। সুরক্ষা কাদের দিয়েছে? ওই যে স্টেট অ্যাক্টর আর নন স্টেট অ্যাক্টর যাদের আমরা বলি, নন স্টেট অ্যাক্টর বা আন্দোলনকারী যারা, ওই সময়ের আন্দোলনের নামে যারা সহিংসতা ঘটিয়েছে তাদেরকে সুরক্ষা দিয়েছে।
সেনাবাহিনী সরকারকে সুরক্ষা দেয়নি। এরপরে প্রহসনের 1.5 বছর পরে একটা প্রহসনের নির্বাচন, এরপরে একটা সরকার। এখন জনমনে খুব তীব্রভাবে প্রশ্ন দেখা দিচ্ছে যে আসলে কি বাংলাদেশে সেনা শাসন চলছে কিনা, সিভিল প্রশাসন সেনাবাহিনী দখল করলো কিনা, সেনাবাহিনীর নির্দেশক্রমে সিভিল প্রশাসন চলবে কিনা, এটি কিন্তু খুব মোটা দাগে প্রশ্ন দেখা দিচ্ছে। আমাদের ভাবনা তো আছেও এ ব্যাপারে। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজও একটি প্রতিবেদন করেছেন এবং এই প্রতিবেদনটি করেছেন বাংলাদেশের সিনিয়র সাংবাদিক হেনায়েত কবির। তিনিও এই বিষয়টা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং অনেকের সাথে তিনি কথা বলেছেন, ডিসিদের সঙ্গে কথা বলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ডিসিরা এই ব্যাপারে খুব উদ্বেগজনক কথা বলেছেন। আদতে কি হওয়ার কথা ছিল? 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে, এটাই তো কথা ছিল। কিন্তু নির্বাচনের 3 মাস পেরিয়ে গেছে, কিন্তু চিত্রটা এখন অন্যরকম। 5ই মে 2026 ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত 4 দিন ব্যাপী ডিসি সম্মেলনের পর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ডিসি সম্মেলন ইতিমধ্যে গতকালকে শেষ হয়ে গেছে। সেনাবাহিনী কি তবে সিভিল প্রশাসনের ওপর নিজের নিয়ন্ত্রণ পাকাপোক্ত করছে, নাকি দেশ এখন এক ধরনের পরোক্ষ সামরিক শাসনের মধ্য দিয়ে যাচ্ছে? আমি খানিক আগে যেগুলো বলছিলাম, গত 3 মে 2026 থেকে শুরু হওয়া জেলা প্রশাসক বা ডিসি সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন সেনাবাহিনী সিভিল প্রশাসনকে একটি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সহায়তা প্রদান অব্যাহত রাখবে। 5ই মে সম্মেলনের 3য় অধিবেশনে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যখনই ডিসিরা সহায়তা চাইবেন সেনাবাহিনী তাৎক্ষণিক সাড়া দেবে। প্রাকৃতিক দুর্যোগ হোক বা দুর্ঘটনা, যে কোনো পরিস্থিতিতে সেনাবাহিনী এখন সিভিল প্রশাসনের পাশেই থাকছে। জেনারেল ওয়াকারের দাবি, প্রশাসনের সাথে এই সমন্বিত কাজের ফলে সেনাবাহিনীর ওপর জনগণের আস্থা নাকি আরো বেড়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, ব্যারাকে ফেরার সময় কি তবে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল? যদিও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই যে ব্যাপক সমালোচনার পর গতকালকে বলেছেন যে 6 জুন থেকে সেনাবাহিনী পর্যায়ক্রমে উঠে যাবে, কিন্তু আমরা দেখছি ভিন্ন চিত্র। আমরা পুরো পাকিস্তানি মডেলের ভেতরে ঢুকে যাওয়া শাসন দেখছি, ক্রমেই যেন তেমনটা হচ্ছে। এই সম্মেলনে উপস্থিত বেশ কয়েকজন জেলা প্রশাসক নাম প্রকাশ না করার সত্ত্বে যে তথ্য দিয়েছেন তা রীতিমতো চমকে দেওয়ার মতো। নর্থ ইস্ট নিউজ এই জেলা প্রশাসকদের সাথে কথা বলেছে। জেলা প্রশাসকদের মতে বাংলাদেশ এখন কার্যত পরোক্ষ সামরিক শাসনের অধীনে পরিচালিত হচ্ছে এবং এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে। মনে রাখা দরকার, 2024 সালের 5 আগস্টের পট পরিবর্তনের পর থেকেই সিভিল প্রশাসন মূলত সামরিক কমান্ডের অধীনে কাজ করছে। অথচ নির্বাচনের আগে জেনারেল ওয়াকার বারবার বলেছিলেন দীর্ঘ সময় মাঠে থাকায় সেনাবাহিনী ক্লান্ত এবং তাদের প্রশিক্ষণ ব্যাহত হচ্ছে। রাজনৈতিক সরকার এলেই তারা ব্যারাকে ফিরবে, কিন্তু বর্তমান সরকারের অধীনে তারা এখন স্ট্রাইকিং ফোর্স হিসেবে স্থায়ী হওয়ার পথে। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ কিন্তু অতীতেও সামরিক শাসন দেখেছে, সেনা শাসন দেখেছে। বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বারবার তার বক্তব্যে একটি কথা বলবার চেষ্টা করেছেন, আমার কোনো উচ্চাভিলাষ নেই, অর্থাৎ তার ক্ষমতা গ্রহণ করবার কোনো ইচ্ছে বা আকাঙ্ক্ষা নেই। তিনি রাজনীতিকে রাজনীতির মধ্যে থাকতে দিতে চান, কিন্তু আমরা যা দেখছি তা তো ভিন্ন রূপ। তিনি এরকম ইনায় বিনায় এদিক সেদিক করে এইভাবে সেমি সেনা শাসন জারি করছেন কেন? কিংবা চূড়ান্ত বিচারে কি তিনি মসনদে আসবেন? এমন প্রশ্ন আসাটা কিন্তু অস্বাভাবিক নয়। কাজে এত ইনিয়ে বিনিয়ে না করে তিনি যদি মসনদে আসতে চান বা আসতে চাইতেন, এই যে প্রায় 2 বছর হতে চলল, আসলেন না কেন? এটাই প্রশ্ন। কারণ এখানে সেনা শাসন বারবার হয়েছে, অনেকবার হয়েছে, পাকিস্তানে বারবার হয়, বাংলাদেশও তারই তো একটা ভ্রাতৃপ্রতিম দেশ। কাজেই এখানে
আমি যতই বলি আমরা গণতন্ত্রকামী মানুষ, এগুলো হয় না। এখানে বারবার সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে। হয়তো কখনো সেনা শাসক সরাসরি জিয়া এরশাদের সরাসরি ক্ষমতার মসনদে বসেছে, কখনো পেছন থেকে সহযোগিতা করেছে বা পেছন থেকে সরকার চালিয়েছে। এখন একটা নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হওয়ার পরেও এখনো সত্যিকার অর্থে সেনা শাসন পেছনের মূল শক্তি হচ্ছে সেনাবাহিনী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত একেএম শামসুল ইসলামও একই সুর মিলিয়েছেন। আমি শুরুতেই যেটি বলেছিলাম তার কথাও তিনি বলেছেন, জাতীয় স্বার্থে ডিসিদের সেনাবাহিনীর সাথে সমন্বয় করে কাজ করতে হবে। সরকার নাকি সেনাবাহিনীকে আরো জনমুখী করতে চায়, এমনকি ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়ায় পেশাদারিত্ব ও দেশপ্রেম নিশ্চিত করতে ডিসিদের সহায়তা নেওয়া হবে। এই বার্তাটি সিভিল প্রশাসনের ওপর সামরিক কর্তৃত্বকে এক প্রকার প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে। অর্থাৎ সামরিক বাহিনীর ব্যারাকে ফেরার যে প্রতিশ্রুতি ছিল তা এখন সুদূর পরাহত। বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য বুঝতে হলে আধা সামরিক বাহিনীগুলোর দিকে তাকাতে হবে। বর্তমান বাংলাদেশে আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস এবং সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর মেজর জেনারেলরা। বলা যায় বিজিবির জন্মলগ্ন থেকে অফিসার পর্যায়ে সেনাবাহিনীর কর্মকর্তারা কাজ করেন। এমনকি পুলিশের বিশেষ শাখা র্যাবের নিয়ন্ত্রণও এখন কার্যকরভাবে সেনাবাহিনীর হাতে। সেনাপ্রধানের মতে সামরিক ও বেসামরিক শক্তির এই মিলনই গত 12 ফেব্রুয়ারির নির্বাচন সফল করেছে। তিনি ডিসিদের অভিনন্দন জানিয়ে বলেছেন, যেখানে সবাই অনিশ্চয়তায় ছিল সেখানে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে ফিরিয়ে এনেছেন। যদিও প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনের উদ্বোধনী দিনে নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে ডিসিদের দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু পর্দার আড়ালের চিত্রটা ভিন্ন। ব্রিগেডিয়ার শামসুল ইসলাম দাবি করেছেন যে ডিসিরাও সেনাবাহিনীর কাজে সন্তুষ্ট, কিন্তু সেনাবাহিনীর সদর দপ্তর থেকে পাওয়া সূত্রে জানা যাচ্ছে এই সম্মেলনের মাধ্যমে আসলে সিভিল প্রশাসনের যোগ্যতা যাচাই করা হচ্ছে। বাস্তবতা হলো পুলিশ বা জেলা প্রশাসন এখনো সামরিক সহায়তা ছাড়া একা চলার মতো সামর্থ্য বা ক্যাপাবিলিটি অর্জন করতে পারেনি, যার ফলে মাঠ পর্যায়ের নিয়ন্ত্রণ এখন সেনাবাহিনীর হাতেই থেকে যাচ্ছে, যাকে অনেকেই ছদ্মবেশী সামরিক শাসন বলে অভিহিত করছেন। দর্শক, পুরো বিষয়টি বিশ্লেষণ করলে দেখা যায় সিভিল প্রশাসনকে ধীরে ধীরে সেনাবাহিনীর ওপর নির্ভরশীল করে তোলা হয়েছে। জনগণের আস্থা বাড়ার কথা বলা হলেও প্রশাসনিক কাঠামোতে সামরিকায়ন দীর্ঘমেয়াদে গণতন্ত্রের জন্য কতটা ইতিবাচক তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকার পরও যখন মাঠ প্রশাসন সামরিক কমান্ডের অধীনে থাকে তখন ব্যারাকে ফেরা শব্দটির প্রাসঙ্গিকতা হারায়। আপনি অন্য কিছু লাগবে না, আপনি পাকিস্তানের দিকে একটু তাকিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে পাকিস্তান ধুঁকতে ধুঁকতে প্রায় শেষ পর্যায়ে। অর্থনীতি বলুন, সামাজিক শৃঙ্খলা বলুন, কোনো কিছু সেখানে নেই। সব কিছুর একটা ভঙ্গুর দেশ পাকিস্তান। বাংলাদেশও কি সেই পথে হাঁটছে? সেই পথে ইতিমধ্যে ঢুকে গেছে কিনা? সেই রাস্তায় আমরা হাঁটা শুরু করেছি কিনা? এই প্রশ্নটা এখন বড় হয়ে দেখা দিচ্ছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সেই জবানবন্দিতে তারেক রহমান তার ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চান বলে দাবি করা হয় এবং তখন মানবজমিন সম্পাদক লিখছেন যে সব সময় 4 জন পদস্থ সেনা কর্মকর্তা উপস্থিত থেকে তারেক রহমানের কাছ থেকে ওই জবানবন্দি আদায় করেন যেখানে তিনি তার ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছিলেন। এর মধ্যে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার, লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব খান, লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হোসেন এবং মেজর অবসরপ্রাপ্ত মনির। নির্যাতন চালিয়ে সে সময় তারেক রহমানকে অনেকটাই পঙ্গু করে ফেলা হয়। স্বাভাবিকভাবে তিনি হাঁটতেও পারছিলেন না। বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী তিনি নিজ নামে নিজ পত্রিকায় এমন একটা প্রতিবেদন ছাপিয়েছেন যেখানে
প্রথমবারের মতো মানবজমিন পত্রিকা বলছে যে তাদের অনুসন্ধানে পাওয়া এমন তথ্য বেরিয়ে এসেছে যে তারেক রহমানকে 2007 সালের 1/11 সরকারের সময় হেফাজতে নিয়ে সিলিং এর সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল, প্রবল নির্যাতন করা হয়েছিল। কারা কারা নির্যাতন করেছেন, কারা গ্রেফতার করতে গিয়েছিলেন, সেসবের বিস্তারিত বিবরণ যেমন দেওয়া হয়েছে। মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী তার এই প্রতিবেদনের শেষে উল্লেখ করেছেন যে তারেক রহমানকে যখন এরপর দেশত্যাগে বাধ্য করা হয় তখন তার কাছ থেকে একটা অঙ্গীকার পত্র স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছিল। মানে অঙ্গীকার পত্র যাকে এতদিন ধরে বাংলাদেশের সংবাদ মাধ্যম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ মুচলেকা হিসেবে অভিহিত করে আসছিলেন। এই প্রথম কোন সংবাদ মাধ্যম বলল যে তারা অনুসন্ধানে এমন প্রমাণ পেয়েছে যে তারেক রহমান সত্যিকার অর্থেই একটা মুচলেকা বা অঙ্গীকার পত্রে স্বাক্ষর করে তবে দেশ ছেড়েছিলেন। এখন মতিউর রহমান চৌধুরী মানবজমিন সম্পাদকের সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রীর যে ঘনিষ্ঠ সম্পর্ক, মানে সবে এপ্রিল মাসের শেষে নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি হিসেবে মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী সহ মতিউর রহমান, মাহফুজ আনাম, বাংলাদেশের বাঘা বাঘা সব দৈনিকের সম্পাদকেরা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ডিমের তরকারি দিয়ে ভাত খেয়ে এসেছেন। এসে উচ্ছ্বসিত প্রশংসা করে বলেছেন যে প্রধানমন্ত্রী তাদেরকে অভয় দিয়েছেন। তো এই যখন পরিস্থিতি মানবজমিন সম্পাদকের সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রীর সম্পর্কের, তখন এটা বুঝতে বাকি থাকে না যে এহেন অনুসন্ধান যে অবশেষে বাংলাদেশের কোন সংবাদ মাধ্যম করলো এবং প্রথমবারের মতো এই স্বীকৃতি এলো যে তারেক রহমান সত্যিই মুচলেকায় স্বাক্ষর করে বা অঙ্গীকার পত্রে স্বাক্ষর করে দেশত্যাগে বাধ্য হয়েছিলেন, সেটা খুব তাৎপর্যপূর্ণ বটে। এবং তারেক রহমানের সেই সময়কার যে দুর্ভোগ, যে ভয়াবহ নির্যাতনের তিনি শিকার হলেন, এ বিষয়ে এই অনুসন্ধানে বিভিন্ন সেনা কর্মকর্তাদের নাম তখন বেরিয়ে এলো যখন তারেক রহমান সরকার ক্ষমতা গ্রহণের কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু 1/11 সরকারের অন্যতম কুশীলব জেনারেল মাসুদ উদ্দিন সহ সেনা কর্মকর্তাদের গ্রেফতার শুরু হয়েছে এবং তারা জিজ্ঞাসাবাদে নানা চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন। সে খবর এদিক সেদিক থেকে সংবাদ মাধ্যমে বেরিয়ে আসা শুরু করেছে। এখন মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী এই যে মুচলেকার কথা বলছেন, সিলিং এর সঙ্গে বেঁধে ঝুলিয়ে রাখার কথা বলছেন, কিংবা নির্যাতনকারী সেনা কর্মকর্তাদের নামের তালিকা তুলে দিচ্ছেন, সেটা কি সত্যি মানবজমিন সম্পাদকের বা তার পত্রিকার কোনো অনুসন্ধান, নাকি ওই যে 2007 সালেও প্রথম আলো, ডেইলি স্টার, মানবজমিন সহ পত্রিকাগুলো ডিজিএফআই এর দেওয়া সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে কিংবা জয়েন্ট ইন্টারোগেশন সেলে রাজনৈতিক ব্যক্তিবর্গ নির্যাতনের মুখে, ভয়ের মুখে যেসব সাক্ষ্য দিচ্ছিলেন, সেসব সাক্ষ্যের বিবরণী পাওয়ার ভিত্তিতে যেসব খবর প্রচার করছিলেন, তারই একটা ধারাবাহিকতা কিনা? মানে এ দফায়ও আসলে জিজ্ঞাসাবাদের মানে দলিলাদি এই সম্পাদক বা সংবাদপত্রগুলোর হাতে তুলে দেওয়া হচ্ছে কিনা খবর প্রকাশের জন্য, এবং এই যে মানে অনুসন্ধানের কথা মানবজমিন সম্পাদক বলছেন, সেটা সত্যি সাংবাদিকতার নিয়ম মেনে অনুসন্ধান নাকি গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে অনুসন্ধান, সেটা এই প্রতিবেদন পড়লে বোঝা মুশকিল। খুব নতুন কিছু ইনফরমেশন আছে মানবজমিন সম্পাদকের এই অনুসন্ধানী প্রতিবেদনে। সেখানে তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে জেনারেল মঈন ও ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিনের উপস্থিতিতে আর্মি হেডকোয়ার্টারে তারেক রহমানকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই তাকে গ্রেফতার করে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে নিয়ে যান কর্নেল অবসরপ্রাপ্ত ইমরান তাদের মইনুল রোডের বাসভবন থেকে। এবং মেজর ইমরানের দেওয়া তথ্য অনুযায়ী
মানবজমিন সম্পাদক লিখছেন। এখন সেই তথ্য কি মেজর ইমরান ডিজিএফআই এর কোনো জয়েন্ট ইন্টারোগেশন সেলে বসে দিয়েছেন, পুলিশের কোনো জিজ্ঞাসাবাদে দিয়েছেন, না মানবজমিন সম্পাদককে দিয়েছেন, সে বিষয়টায় আমার একটা ধোঁয়াশা তৈরি হয়েছে এই প্রতিবেদন পড়ে। তো এখন উনি লিখছেন মেজর ইমরানের দেওয়া তথ্য অনুযায়ী একজন রানার এবং একজন ড্রাইভার নিয়ে তিনি মইনুল হোসেন রোডের খালেদা জিয়ার বাসভবনে উপস্থিত হওয়ার 3 ঘন্টা পর তারেক রহমান বেরিয়ে এসে তাদের গাড়িতে ওঠেন এবং বাসভবন থেকে বেরিয়ে মেজর ইমরানের গাড়িতে তিনি উঠলে তাকে নিয়ে নির্ধারিত গন্তব্যে রওনা হন মেজর ইমরান এবং তার সঙ্গে থাকা রানার তারেক রহমানের মুখ ওই গাড়িতেই কালো কাপড় দিয়ে ঢেকে দেন। এ সময় তারেক রহমান জানালা খোলার জন্য অনুরোধ করলেও নিরাপত্তার কারণ দেখিয়ে মেজর ইমরান তার নাকচ করে দেন। এরপর তারেক রহমানকে জিজ্ঞাসাবাদ শুরু করেন গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত যে জাতীয় সমন্বয় কমিটি বা সিটিআইবি গঠিত হয়েছিল সেই কমিটির কর্মকর্তারা, এবং সেখানে লেখা হচ্ছে যে সিটিআইবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তখন ভারপ্রাপ্ত কর্নেল জিএস লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার উপস্থিত থাকেন। তার নির্দেশে অন্য কর্মকর্তারা তারেক রহমানকে বিশ্রী ভাষায় গালিগালাজ করেন এবং জয়েন্ট ইন্টারোগেশন সেলে এরপর তারেক রহমানকে 3-4 দিন রাখা হয়। সেখানে তাকে ঘন্টার পর ঘন্টা চোখ বেঁধে রাখা হয়, হাত বাঁধা অবস্থায় ঝুলিয়ে রেখে নির্যাতন করা হয়, দীর্ঘ সময় একটানা তার উপর শারীরিক নির্যাতন চালানো হয়। মানবজমিন সম্পাদক লিখছেন যা ছিল অমানবিক, বর্বরচিত। তারেক রহমানকে 2 বার জয়েন্ট ইন্টারোগেশন সেলে আনা হয়েছিল। মানবজমিন সম্পাদক বলছেন তাদের অনুসন্ধানে তারা এটা পেয়েছেন। 2007 সালের ডিসেম্বর মাসে টানা কয়েকদিন ধরে জেআইসিতে তাকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেখানে অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুর রব খান তার জবানবন্দিতে উল্লেখ করেছেন যে লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদারের নির্দেশে তারেক রহমানের কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। সেই জবানবন্দিতে তারেক রহমান তার ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চান বলে দাবি করা হয় এবং তখন মানবজমিন সম্পাদক লিখছেন যে সব সময় 4 জন পদস্থ সেনা কর্মকর্তা উপস্থিত থেকে তারেক রহমানের কাছ থেকে ওই জবানবন্দি আদায় করেন যেখানে তিনি তার ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছিলেন। এর মধ্যে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার, লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব খান, লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হোসেন এবং মেজর অবসরপ্রাপ্ত মনির। নির্যাতন চালিয়ে সে সময় তারেক রহমানকে অনেকটাই পঙ্গু করে ফেলা হয়। স্বাভাবিকভাবে তিনি হাঁটতেও পারছিলেন না। তার উপর নির্যাতনের একটা কাহিনী অনুসন্ধানী রিপোর্টে সন্নিবেশিত রয়েছে। এই লাইনটি পড়লে আরো প্রশ্ন জাগে যে এই অনুসন্ধানী রিপোর্টটা কে তৈরি করছেন? কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনা গোয়েন্দা সংস্থা নাকি মানবজমিন? সেটা বারবার প্রশ্ন করছি এ কারণে যে এর মধ্যে কিন্তু সংবাদ মাধ্যমে খবর বেরিয়ে এসেছিল জেনারেল মাসুদরা গ্রেফতার হওয়ার পর যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারেক রহমানের সূত্রে খবর নিয়ে 1-11-র সময় তারেক রহমান খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা মোকদ্দমা এবং তারেক রহমানকে নির্যাতনের সঙ্গে নানাভাবে জড়িত এবং তাকে উস্কানিদাতা হিসেবে কাজ করেছিলেন যারা, তাদের 113 জনের একটা তালিকা প্রস্তুত করেছেন। মানবজমিন সম্পাদক তার এই পুরো প্রতিবেদনটি শেষ করেছেন এই কথা বলে যে 2008 সালের 11ই সেপ্টেম্বর তারেক রহমানকে বলপূর্বক দেশত্যাগে বাধ্য করা হয়। এর আগে একটি অঙ্গীকারপত্রে সই করিয়ে নেওয়া হয়। সেই অঙ্গীকারপত্র দেখেছেন কিনা মানবজমিন সম্পাদক সেটা নিশ্চিতভাবে মানবজমিন সম্পাদকের এই প্রতিবেদন থেকে বোঝা না গেলেও অঙ্গীকারপত্রের বিষয়টি যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বা মুচলেকার বিষয়টি যে বলতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের তরফে কোনো আপত্তি নাই সেটা একরকম নিশ্চিত। তো কিন্তু মুচলেকাটা উঠে গেল কোন পর্যায়ে? 2025-এর ডিসেম্বরে হঠাৎ কখন ওই বাধাটি উঠে গেল যে বাধার কথা 2025-এর নভেম্বরেও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তারেক রহমান বলেছিলেন যে দেশে ফেরার বিষয়টি তার একক ইচ্ছাধীন নয়। এই বিষয়গুলো বর্তমান প্রধানমন্ত্রী যদি খোলাসা না করেন কিংবা তার এই ঘনিষ্ঠ সম্পাদকদের দিয়ে খোলাসা না করান তাহলে বাংলাদেশের রাজনীতির অনেক রহস্যই কিন্তু অমীমাংসিত থেকে যায়। কারণ মনে রাখতে হবে মানবজমিন সম্পাদক যদিও বা বলছেন
তারেক রহমানকে বলপূর্বক দেশত্যাগে বাধ্য করা হয়েছিল, কিন্তু 2008 সালের একটা বড় সময় জুড়ে খালেদা জিয়ার সাব জেলে ব্রিগেডিয়ার এটিএম আমিন, আলী হাসান মুজাহিদ, বিএনপির মহাসচিব দেলোয়ার হোসেন এরা গিয়ে যে খালেদা জিয়াকে নির্বাচনে আনার জন্য দর কষাকষি শুরু করেন এবং খালেদা জিয়া বারবারই বলেন যে তার দুই পুত্রকে বিদেশে চিকিৎসার জন্য জামিন দিয়ে না পাঠালে তিনি কোন রকম সমঝোতাতেই যেতে প্রস্তুত নন। সেটা কিন্তু সে সময় জেমস এফ মরিয়ার্টি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের তার বার্তায় যেমন পাওয়া যায়, তেমনি বিএনপির মন্ত্রী শীর্ষস্থানীয় নেতা মওদুদ আহমেদের কারাগারে কেমন ছিলাম বইয়েও তার বিস্তারিত বর্ণনা আছে। 2008 সালের জুলাইয়ে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে জামিনে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হলেও তারেক রহমানকে কিছুতেই ছাড়তে রাজি হচ্ছিলেন না 1-11 কুশীলবেরা। এবং সে সময় খালেদা জিয়াকে রীতিমতো সংবাদ মাধ্যমের সামনে তার স্বভাব বিরুদ্ধ অবস্থান নিয়ে কাঁদতে কাঁদতে বলতে শোনা যায়, যদি তারেক রহমানকে দ্রুত জামিন দিয়ে বিদেশ পাঠানো না হয় তাহলে তাকে আর বাঁচানো যাবে না, প্রয়োজনে তারেক রহমান রাজনীতি ছেড়ে দেবেন। এবং এরপরই 2008 সালের সেপ্টেম্বরে তারেক রহমান জামিনে মুক্ত হয়ে সপরিবারে চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার অনুমতি পান। এবং এর পরপরই তারেক রহমান বিএনপির রাজনীতিতে সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়লে এই জল্পনা আরো দানা বাঁধে যে নিশ্চিতভাবে কোনো মুচলেকা বা অঙ্গীকার পত্র দিয়ে তবে তারেক রহমানকে দেশ ছাড়ার ব্যবস্থা করে দিয়েছেন খালেদা জিয়া সেনাবাহিনীর সঙ্গে একটা সমঝোতার মাধ্যমে। কি আছে সে অঙ্গীকার পত্রে, কি আছে সে মুচলেকায়, সেই মুচলেকা কি অবশেষে প্রকাশিত হবে? কারা তাকে এই জোর জবরদস্তি করলো আর কারাই বা এ দফায় সেই জবরদস্তি তুলে নিয়ে তারেক রহমানের বাংলাদেশে ফিরে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দিল, সেই রহস্যগুলো ভেদ হওয়া নিশ্চিতভাবে বাংলাদেশের রাজনীতি বুঝতে অত্যন্ত জরুরি।